2 দিন আগে আমি একটা নিরাপত্তাহীনতায় ভুগেছিলাম, আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে। সো সেই জায়গা থেকে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন এই মুহূর্তে আমার স্ট্যাটাস হচ্ছে আমি সেনাবাহিনীর প্রোটোকলে আছি, তাদের নিয়ন্ত্রণে আছি। এই মুহূর্তে আমার কোনো লাইফ থ্রেট থাকলেও সেটা যেহেতু সেনাবাহিনী আমার সঙ্গে আছেন, তারা আমাকে, আমি বিশ্বাস করছি তারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা কি এবং কারা আমার সঙ্গে এই ঘটনাটা ঘটিয়েছিল তাদের নামটা আমি এখন পর্যন্ত বলতে পারবো না। আমি কিছু আপনাদেরকে দেখাচ্ছি যে 2021 সাল থেকে আমি এই পর্যন্ত অজস্রবার আমাকে আদালতে যেতে হয়েছে। দিন নাই, রাত নাই, ঈদ নাই, বার্থডে নাই, কোনো কিছু নাই, আমাকে দিন রাত আদালতের ঘানি টানতে হয়েছে। কার জন্য জানেন? এই ল মিনিস্টারের জন্য। অসংখ্য মামলা, এই মামলাগুলো আমার এগেনস্টে করা হয়েছে, সবগুলি মামলাই হচ্ছে মিথ্যা। এই মিথ্যা মামলার আমি হচ্ছে আসামি এবং প্রত্যেকটা মামলাতেই আমাকে এফআরটি দেয়া হয়েছে। আমার নামে যে মামলাগুলো করা হয়েছে সেই মামলার একটাতেও কোনো অভিযোগ, ইনভেস্টিগেশন অফিসার কোনো অভিযোগই তারা হচ্ছে প্রমাণ করতে পারেনি। সুতরাং আমি এই মামলাগুলো থেকে, কিছু মামলা থেকে আমি অব্যাহতি পেয়েছি, কিছু মামলা এখন পর্যন্ত তারা যেহেতু ক্ষমতায় ছিল সেই ক্ষমতার অপব্যবহার করে আমাকে চূড়ান্ত পর্যায়ের হচ্ছে অমানবিক অত্যাচার আমি এই পর্যন্ত হয়ে আসছি। আমি যখন 35 উইকস প্রেগনেন্ট, তখন একটা প্রেগনেন্ট ওমেন কারাগারে যাওয়ার কথা না। আচ্ছা, আমি যদি অনেক বড় ধরনের মার্ডারের আসামি বা আরো অনেক বড় ধরনের যদি একজন বড় আসামিও হয়ে থাকি, আমাকে ম্যাজিস্ট্রেটের সামনে 24 আওয়ারের মধ্যে সাংবিধানিক অনুযায়ী যে কাউকে যদি অ্যারেস্ট করা হয় 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে তাকে নিতে হবে, তাকে ওখানে দেখাতে হবে, আমার সাথে তার কথা বলতে হবে। আমি কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে যেতে পারিনি। কার প্রয়োজনায়, কার পাওয়ারে? সেটা হচ্ছে ল মিনিস্টার। তার প্রয়োজনায়, তার পাওয়ারে আমাকে ম্যাজিস্ট্রেটের সামনে তুলে ধরা হয় নাই। আমাকে কোনো কিছু না বলে, আমি কাউকে কিছু জানাতে পারি নাই, ওই অবস্থাতে আমাকে তারা কারাগারে নিতে সক্ষম হয়েছিল। প্রায় 10 বার আমি জামিন চেয়েছি, প্রত্যেকটা জামিনই নামঞ্জুর করেছিল। সেখানে কার ক্ষমতার অপব্যবহার ছিল? সেখানে ক্ষমতাটা কে দেখিয়েছিল? ল মিনিস্টার। এটার সঙ্গে আরো অনেকে ইনভলভ ছিল, অনেক বড় বড় হেডের, অনেক বিগ শট এর সাথে জড়িত ছিল। তাদের নামও আমি সময় সাপেক্ষে ধাপে ধাপে বলবো, কিন্তু আমি আশা করব তাদের নাম যাতে আমার বলতে না হয়, তার আগেই যেন সকল সমস্যার সমাধান ঘটে। আমি যখন কারাগার থেকে বের হই, আমার বাচ্চার বয়স হচ্ছে তখন 3 দিন। আমি 3 দিনের বাচ্চাকে কোলে নিয়ে তার বাসার সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকি। কিসের জন্য? আমার এই ছোট্ট বাচ্চাটাকে, আমার পেটে সেলাই, এই সেলাই সহ তার বাসার সামনে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকি। আমার বড় বাচ্চাটাকে আটকে রাখা হয়েছিল, সেই বড় বাচ্চাটাকে জাস্ট দেখতে চাই। সে আমাকে দেখতে দিল না। এক পর্যায়ে তার যে পিএস যারা আছে তাদেরকে দিয়ে আমাকে অসহ্য রকম অপমানিত করে আমার এই ছোট্ট বাচ্চাটি সহ আমাকে বের করে দিল তার বাসার গেটের সামনে থেকে। আনিস সাহেব, তো আপনি আজকে যেখানে দাঁড়িয়েছিলেন ওই ম্যাজিস্ট্রেট কোর্টের ওই জায়গাটাতে আমাকে দাঁড়াতে হয়েছে ছোট্ট বাবুটাকে কোলে নিয়ে। ও দুধ খাবে, কান্না করছে, আমি ওকে ফিডিং করাতে পারছি না। এইটুকু বাচ্চাকে নিয়ে আমার ওই ছোট্ট কারাগারের মধ্যে ঢুকে আমাকে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বলতে হয়েছে যে আমি উপস্থিত আছি মাই লর্ড, আমার বাচ্চাটা ব্রেস্ট ফিডিং করে, আমার মাত্র বাচ্চার বয়স হচ্ছে 5 দিন, আমার মাত্র বাচ্চার বয়স হচ্ছে 11 দিন, আমাকে বেল দেয়া হোক। এভাবে করে আমি বারবার করে এই সেলাই নিয়ে এই মিরপুর থেকে আমি হচ্ছে এই ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে জামিন নিয়ে আসতাম। এখানে পাওয়ার কে খাটিয়েছে? ল মিনিস্টার। তো 4 মাস পর্যন্ত আমি আমার বাচ্চাকে নিয়ে আমি কারাগারে রাস্তায় এখানে সেখানে ডোর টু ডোর, একজন কনস্টেবল থেকে শুরু করে আমি প্রেসিডেন্ট অব্দি গিয়েছি আমার বড় বাচ্চাটাকে দেখার জন্য, কিন্তু আমাকে তখন কেউ হেল্প করে না, একমাত্র গণমাধ্যম ছাড়া। যখন হাইকোর্টে রিট করি আমার বড় বাচ্চাকে দেখার জন্য, সেই সময়ও আমার হাইকোর্ট যে অর্ডারটা দেয় বা বড় বাচ্চাকে দেখার জন্য, সেই অর্ডারটাকেও ফলো করা হয় নাই। কার নির্দেশে, কার ক্ষমতায়? এই ল মিনিস্টারের ক্ষমতায়। তারপরে আমি যেটা করি যে চাঁদ রাতে, তারপরের দিন রোজার ঈদ, চাঁদ রাতে আমি তার বাসায় যাই এবং তাকে খুব আকুতি মিনতি করি যে স্যার, আমার তো এখন, আমার কাছে তো অর্ডার আছে, এখন তো আমি আইনিভাবে আমার বাচ্চাটাকে আমি দেখতে পারি, স্যার আপনি প্লিজ
কালকে ঈদ, আমি মনে করব এই ঈদের গিফট হচ্ছে আমার বাচ্চাকে দেখতে পাওয়া। প্লিজ আমার বাচ্চাকে একটু দেখার একটা ব্যবস্থা করে দিন। তিনি আমাকে এডিসি, ওসি, এসি 3 জনকে দিয়ে এবং 3 গাড়ি পুলিশ দিয়ে আমাকে ওখান থেকে তুলে, তার বাসার সামনে থেকে তুলে নিয়ে আমাকে রাস্তার মাথায় নামিয়ে দেয় এবং বলে আপনি এক্ষুনি এখান থেকে যান, আদারওয়াইজ আপনাকে অ্যারেস্ট করব। আমার মা সঙ্গে ছিলেন, আমার মাকে অসম্ভব রকমের অপমান করে। কে করেছিল? ল মিনিস্টার এবং তার যারা প্রোটোকল আছে তারা। তো আজকে আমি এটা বলতে চাই, আমি প্রতিহিংসা পরায়ণ একজন নারী না, মানুষও না। আমি জাস্ট এইটুকু কথা বলতে চাই যে আমার উপরে যে দিনের পর দিন এতগুলো মামলা দিয়ে আমাকে এখন পর্যন্ত হয়রানি করা হচ্ছে, এতগুলো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এটার পেছনে ল মিনিস্টারের একটা বড় হাত ছিল। যাই হোক, আমার সঙ্গে দিনের পর দিন এখনো একটার পর একটা অন্যায় হচ্ছে। কোর্টে পিটিশন দিয়ে আমার পাসপোর্টটাও আটকে রাখা হয়েছে, যাতে আমি কোনোভাবেই জানি দেশ ছেড়ে চলে যেতে না পারি। আরো কিছু মানুষ আছে যাদের এগেনস্টে আমি বারবার একই কথা বলছি, আর যাদের এগেনস্টে আমি কথা বলতে চাই, কিন্তু তখনই আমি বলতে চাইবো না যখনই আমি দেখব যে আমার নামে যে মিথ্যা মামলাগুলো করা হয়েছে সেই মিথ্যা মামলাগুলো তুলে নেওয়া হয়েছে। এই মুহূর্ত থেকে, আজকে থেকে সামনে আমি আর যে কতদিন বাঁচবো, যদি আমি আর 5 মাসও বাঁচি, সেই 5 মাসও যাতে আমাকে আর কোনো রকম কোনো হয়রানিতে না ফেলানো হয়, আমাকে কোনো রকম জানি আর কোনো মিথ্যা মামলা দিয়ে আমার জীবনটাকে যেন আর কোনো রকম বিনষ্ট করতে না পারে, আপনারা সেদিকে সজাগ থাকবেন। আমাকে বারবার মেরে ফেলা বা বারবার নিয়ে যাওয়া, বারবার আমাকে এরকম আয়না ঘর, হাওয়া ভবন, এগুলির ভয় দেখিয়ে খামাখা কোনো লাভ নাই। আমি একবার আয়না ঘরটা আমি একবার কারাগারে গেছি, আমার প্র্যাকটিস